আসসালামু আলাইকুম। আজকে আমরা কে-মিনস ক্লাস্টারিং নিয়ে কিছু ধারণা নিতে যাচ্ছি। তো চলুন শুরু করি। কে-মিনস ক্লাস্টারিং হলো একটা আনসুপারভাইজড মেশিন লার্নিং অ্যালগরিদম। এটা বোঝার আগে ফার্স্টে আমরা ক্লাস্টারিং কি সেটা একটু বুঝি। ক্লাস্টারিং হলো গ্রুপিং ডাটা ইন ক্লাস্টার সো দ্যাট পয়েন্টস ইন দ্য সেম ক্লাস্টার আর সিমিলার। অর্থাৎ এমন ভাবে আমরা গ্রুপিং করব যেন ওই গ্রুপে থাকা পয়েন্টস গুলা একে অপরের সিমিলার হয়। এটা যদি আরেকটু ভালোভাবে এক্সাম্পল দিয়ে বোঝাতে চাই, ধরেন এটা আসলে গ্রুপিং করা মেইন কথা হলো এটাই। তো ধরেন এখানে একটা ইমেজ আছে এ, এখানে একটা ইমেজ আছে যেটাতে বি পার্সনটা আছে, এখানে সিমিলারলি আবার এ আছে, এখানে আবার বি আছে। সো ক্লাস্টারিং মানে কি, মানে হলো এই যে ই এ ই এ এরা দুইজন মিলে একই গ্রুপে বিলং করবে। সিমিলারলি এ বি এবং এ বি একই গ্রুপে বিলং করবে। সেভাবে গ্রুপিং করে দেওয়াটাই আসলে ক্লাস্টারিং বলা হয়। আবার যদি ডাটা পয়েন্টস আনি, তো ধরেন এরকম এরকম কিছু ডাটা পয়েন্টস আছে, এখানে কিছু ডাটা পয়েন্টস আছে এরকম, এখানে কিছু ডাটা পয়েন্টস আছে। তো আমরা যদি দুইটা ক্লাস্টারে ডিভাইড করতে চাই, তাহলে আমি দেখতে পারতেছি যে এখানে এগুলো নিয়ে একটা গ্রুপ ফর্ম করা যায়, সিমিলারলি এগুলাকে নিয়ে আরেকটা গ্রুপ ফর্ম করা যায়। তো এটাই আসলে ক্লাস্টারিং। আচ্ছা, এখন কে মিনস ক্লাস্টারিংটা একটা আনসুপারভাইজড লার্নিং অ্যালগরিদম বা মেশিন লার্নিং অ্যালগরিদম। এটা যেখানে কি, যেখানে কোনো প্রিডিফাইন্ড কোনো লেভেল, আউটপুট লেভেল আমাদের দেয়া থাকে না। এরা কি করে, নিজেরাই দেখে যে কোন কোন ডাটাগুলো সিমিলার, তাদেরকে আমি একসাথে ধরে এনে রেখে দিই। এটাই হলো এখানকার কাজ। তো এটা কোথায় কোথায় ব্যবহার করা হয় সেটা হলো কাস্টমার সেগমেন্টেশন অথবা ইমেজ কম্প্রেশন অথবা অ্যানোমালি ডিটেকশন, এসব ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে। কাস্টমার সেগমেন্টেশনে কিভাবে ইউজ করা হয় সেটা যদি আমরা দেখতে পারি, যদি এই এক্সিস বরাবর আমরা কাস্টমারের অ্যানুয়াল ইনকাম এবং ওয়াই এক্সিস বরাবর আমরা কাস্টমারের স্পেন্ডিং স্কোর যদি দেখি, তাহলে দেখতেছি যে এই এরকম কিছু পয়েন্টস পেলাম। তো আমরা যদি গ্রুপিং করি, সো এই রেড ক্লাস্টারে একটা গ্রুপ পড়ে, ইয়েলোতে একটা পড়ে, ব্লুতে একটা পড়ে, গ্রিনে একটা পড়ে। তো এই গ্রুপগুলো আসলে কি ইন্ডিকেট করে? আমি দেখতেছি যে রেড গ্রুপের পিপলরা, ওদের অ্যানুয়াল ইনকাম কম এবং ওদের কি স্পেন্ডিংও তুলনামূলক কম। আবার গ্রিন যে গ্রুপ, সেই গ্রুপে ইনকাম লো বাট স্পেন্ডিং অনেক হাই। সিমিলারলি এই যে ইয়েলো গ্রুপটা, এটা আমি দেখতেছি যে মাঝামাঝি লেভেলের একটা অ্যানুয়াল ইনকাম, সিমিলারলি তারা একটু ভেবে শুনে পারচেজ করে। সো মডারেট ইনকাম এবং মডারেট স্পেন্ডিং এবং হাই এইদিকে আছে। এদের কি ব্লু টিমটা, এই টিমের অ্যানুয়াল ইনকামও অনেক হাই, স্পেন্ডিংও অনেক হাই। সো এগুলা গ্রুপিং করে আমার আসলে লাভ কি? লাভ হলো এসব গ্রুপ করে আমরা এদেরকে তাহলে আলাদা আলাদা কিছু অফার্স দিতে পারি। যেমন হয়তো এদের জন্য, এরা হয়তো লয়াল কাস্টমার, সো এদেরকে সেই অনুযায়ী আমরা ট্রিট করব। যেমন এরা কি, এরা মডারেট মডারেট স্পেন্ডার্স, সো ওদেরকে আমরা কি, ওদেরকে আমরা যে কোনো কিছু ধীরেভাবে দিয়ে দিতে পারবো না। সো এই অনুযায়ী আমরা দেখে দেখি অফার দেওয়ার চেষ্টা করবো। তো এই জন্য আমরা কাস্টমার সেগমেন্টেশনে এই জিনিসটা ইউজ করা হয়ে থাকে, বা আরো অনেক ক্ষেত্রেই ইউজ হয়ে থাকে। তো ফার্স্টে তাহলে আমরা এখন দেখি অ্যালগোরিদমটা কিভাবে কাজ করে। অ্যালগোরিদমের জন্য ফার্স্টে কি, র্যান্ডমলি কেটা সেন্ট্রয়েড সিলেক্ট করা। অর্থাৎ আমাদের কে মিন ক্লাস টাইম, সো কেটা কে এর ভ্যালু আমাদের দেওয়া থাকবে। ওই কে এর ভ্যালু অনুযায়ী আমরা কি, যতগুলো কে এর ভ্যালু অনুযায়ী ততগুলো আমরা র্যান্ডমলি সেন্ট্রয়েড সিলেক্ট করব। তারপর কি, তারপর অ্যাসাইন ইচ অবজেক্ট টু দ্য গ্রুপ দ্যাট হ্যাজ ক্লোজেস্ট সেন্ট্রয়েড। অর্থাৎ যে সেন্ট্রয়েডস গুলো আছে এবং যে ডাটা পয়েন্টস আছে, এখন আমরা ডাটা পয়েন্টস গুলোকে একটা সেন্ট্রয়েডে অ্যাসাইন করে দেব। এই সেন্ট্রয়েড মানে কি, কে সেন্ট্রয়েড মানে কি, গ্রুপ আর কি। সো যেই গ্রুপের সেন্টারটা কাছে, সেই গ্রুপে আমরা অ্যাসাইন করে দেব। তারপর অ্যাসাইন করে দেওয়ার পর আমরা আবার সেন্ট্রয়েডস গুলো অর্থাৎ সেন্টার গুলো রিক্যালকুলেট করবো। সো এমনি করলে আসলে বোঝা যাবে না, সো আমরা ডিরেক্ট একটা এক্সাম্পল দিয়ে সলিউশন করার চেষ্টা করি এবং অ্যালগোরিদমটা বোঝার চেষ্টা করি। আর কি, আর হলো 2 এবং 3 নাম্বার স্টেপ আমরা রিপিট করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত কনভার্জেন্স আসবে। তো এটা আপাতত বুঝে না গেলে আমরা একটা এক্সাম্পলে যাই, সো হোপফুলি তখন বুঝে যাবে। আচ্ছা, কোশ্চেনটা হলো ক্লাসিফাই দ্য ফলোইং ডাটা ইনটু টু ক্লাস্টার্স ইউজিং কে-মিনস ক্লাস্টারিং। ডাটা পয়েন্টস গুলো দেওয়া আছে এবং বলা আছে যে আমাদেরকে দুইটা ক্লাস্টারে ডিভাইড করতে হবে। তো আমরা ফার্স্টে আমরা কে র্যান্ডম সেন্ট্রয়েড সিলেক্ট করব। তো আমাদেরকে 4টা পয়েন্ট দেওয়া আছে এবং কে এর ভ্যালু কি, কে ইজ ইকুয়ালস টু 2।
সো এই চারটার মধ্যে যে কোনো দুইটা র্যান্ডমলি আমরা সিলেক্ট করবো। সো আপাতত আমি C1 এবং C2, 3, 4 এবং 4, 5 ধরে নিয়েছি। সো আইটারেশন 1 এ এই যে যতগুলো ডাটা পয়েন্টস গুলো এখানে নিলাম সেটা থেকে C1 এর ডিসটেন্স, আর ডিসটেন্স মিন্স ইউক্লিডিয়ান ডিসটেন্স। সো ইউক্লিডিয়ান ডিসটেন্স গুলো আমরা বের করব এবং সেগুলোর সাথে আমরা কম্পেয়ার করব। আচ্ছা, সো ডাটা পয়েন্টস গুলো এখানে দেওয়া আছে, C1 এর ভ্যালু এটা, C2 এর ভ্যালু এগুলা, এবং কি এবং কোন ক্লাস কোন সেন্ট্রয়েডটা কাছে সেই অনুযায়ী একটা ক্লাস আমরা দিয়ে দিব। তো এখন দেখি 3, 4 থেকে সেন্টার 1 বা 3, 4 এর ডিসটেন্স কত? 0। 3, 4 থেকে C2 বা 4, 5 এর ডিসটেন্স আমরা কিভাবে বের করব? রুট ওভার 3 মাইনাস 4 হোল স্কোয়ার প্লাস 4 মাইনাস 5 হোল স্কোয়ার রুট 2 বা এখানে আছে কি 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, সো রুট 2 আসে, যেটা কি আলটিমেটলি 1.414। সিমিলারলি আবার 6, 7 এর জন্য এই সেম ইকুয়েশন দিয়ে অর্থাৎ ইউক্লিডিয়ান ডিসটেন্সটা বের করব। 6, 7 এর সাথে 3, 4, 4, 5। সিমিলারলি 4, 5 এর সাথে এই দুইটা ডিসটেন্স গুলো বের করব। ডিসটেন্স গুলো সবগুলো এভাবে সবগুলো ডিসটেন্স ক্যালকুলেট করার পরে আমরা আসলে সবগুলাকে একটা একটা করে ক্লাস অ্যাসাইন করব। তো আমি দেখতেছি যে 3, 4 এর জন্য কাছে কোনটা 0, এই দুটার মধ্যে মিনিমাম 0 to 0, কাজেই C1 এর সাথে C1 ক্লাসে বিলং করবে। C1 বা 1 নাম্বার ক্লাস আমি অ্যাসাইন করে দিলাম। দেন 6, 7 এর জন্য কোনটা কাছে? C2 কাছে, সো আমি C2 কে অ্যাসাইন করে দিলাম। দেন 4, 5 এর জন্য আবার C2 কাছে, সো C2 কে অ্যাসাইন করেছি। দেন 5, 7 এর জন্য 2.236 এটা কাছে, সেটা 2 নাম্বার পয়েন্টে বিলং করবে বা 2 নাম্বার ক্লাস্টারে বিলং করবে। দেন কি 4, 6, 4, 6 এর জন্য দুইটাই সেম, সো আমরা চাইলে যে কোনো একটাতে অ্যাসাইন করে দিতে পারি। সো আপাতত 1 নাম্বার ক্লাস্টারে অ্যাসাইন করলাম। তো এটা হলো আমাদের স্টেপ 2। আমরা স্টেপ অ্যালগরিদমের স্টেপ 2 তে যেটা করলাম সেটাই হলো এটা, যে ক্যালকুলেট করব সবগুলোর ডিসটেন্স ক্যালকুলেট করে আমরা কি ক্লাসগুলো অ্যাসাইন করে দেব। দেন স্টেপ 3 তে কি বলছিল যে রিক্যালকুলেট দ্য সেন্টারস, অর্থাৎ কি, অর্থাৎ হলো গিয়ে যে দেখেন এখন এখন আমার ক্লাস্টার 1 এ আসলে কোন কোন পয়েন্টস আছে, এই পয়েন্টটা আর এই পয়েন্টটা। আচ্ছা, এই দুইটা পয়েন্ট যদি ধরেন একটা এখানে একটা পয়েন্ট এখানে একটা পয়েন্ট, সো এই ক্লাসটার সেন্টার কি হবে? এই দুইটা পয়েন্টের মাঝখানের পয়েন্টটা না, বা অ্যাভারেজ পয়েন্টটা। সো আমরা কি সেই সেন্ট্রয়েডটাই আসলে সেই পয়েন্টটাই আমরা ক্যালকুলেট করতেছি, বা অ্যাভারেজ পয়েন্টটা আমরা ক্যালকুলেট করতেছি। তো C1 এর জন্য অ্যাভারেজ পয়েন্টটা x হলো 3 প্লাস 2 ডিভাইডেড বাই 2, দেন 4 y অ্যাক্সিস বরাবর 4 আর 6, তো 4 প্লাস 6 ডিভাইডেড বাই 2। সেই হিসাব করলে 4.5 আর 4.5, 2.5 এবং 5 আসে। সিমিলারলি C2 এর জন্য C2 এর C2 ক্লাস্টারে কোন কোন পয়েন্ট বিলং করে? 6, 7, 4, 5 এবং 5, 7। সো আমরা কি আমরা এগুলোর অ্যাভারেজ ক্যালকুলেট করার চেষ্টা করব। সো এর x অ্যাক্সিস এ আছে 6 প্লাস 4 প্লাস 5, 6 plus 4 5 divided by 3, then y axis is 7 plus 5 plus 7, 7 plus 5 plus 7 divided by 3, so এটা সেন্ট্রয়েড আছে। সো এতটুকু ক্লিয়ার হয়েছে। দেন সেকেন্ড আইটারেশনে আসবো। সেকেন্ড আইটারেশনে আসার পরে সিমিলারলি আবার আমরা ম্যাট্রিক্সটা ক্যালকুলেট করব, ডিসটেন্স ম্যাট্রিক্সটা। এক্ষেত্রে সেন্ট্রয়েড 1 এর পয়েন্টসটা হবে 2.5 এবং 5, এবং C2 এর 5 এবং 6.33। আবার 3.4 এর সাথে আমরা ডিসটেন্সটা ক্যালকুলেট করলাম, এবং সিমিলারলি সবগুলা পয়েন্টের সাথে এই দুইটা সেন্ট্রয়েডের ডিসটেন্স গুলো ক্যালকুলেট করলাম। সো ডিসটেন্স মেজার করার পরে আহ, এইটা আবার কি C1 এ অ্যাসাইন হয়েছে, এটা কি C2 তে অ্যাসাইন হলো, এটা কি C1 এ, সো এটা কি মিনিমাম ভ্যালু, সো এটাতেই অ্যাসাইন হয়েছে, অর্থাৎ যেটার ডিসটেন্স কম সেটাতে অ্যাসাইন করা হয়েছে। অ্যাসাইন করার পরে আবার কি আবার হলো আমার সেন্ট্রয়েডটা আপডেট হবে। সো C1 সেন্ট্রয়েডে বা C1 ক্লাসে বিলং করে আমার এই পয়েন্টটা, এই পয়েন্টটা এবং এই পয়েন্টটা। সো এই তিনটা পয়েন্টের অ্যাভারেজ নিতে হবে। তো 3 x হবে 3 plus 4 plus 2 divided by 3, y হবে 4 plus 5 plus 6 divided by 3, যেটা আসে সেটা। সিমিলারলি C2 এর জন্য আমরা ক্যালকুলেট করব 6 plus 5 divided by 2 এবং 7 plus 7 divided by 2। সো আসলো আমাদের কি 3.5 এবং 5.57। এখন কি আমরা আবার নেক্সট আইটারেশনে যাব।
এরকম করে আইটারেশন চলতে থাকবে কতক্ষণ পর্যন্ত আমরা চালাবো। সো এখানে একটা পয়েন্ট ছিল যে কনভার্জেন্স পয়েন্ট পর্যন্ত। এখন কনভার্জেন্স পয়েন্টটা কি? অর্থাৎ হলো কনভার্জেন্স পয়েন্টটা হলো আপনার যে সেন্ট্রয়েডস গুলো আসলে মুভ হতে একটা নির্দিষ্ট জায়গায় গিয়েই থেমে যাবে। তো আমরা একটা থ্রেশহোল্ড ক্যালকুলেট করে রাখি, আইদার ওই থ্রেশহোল্ডের নিচে নামলে আমরা আর নেক্সট আইটারেশনে যাই না, অথবা আমরা চাইলে সেই এক্সাক্ট পয়েন্ট পর্যন্তও যেতে পারি। কিন্তু এক্ষেত্রে আসলে প্রথম দিকে আসলে অনেক সেন্ট্রয়েড গুলা অনেক বড় বড় জাম্প দিয়ে ভেতরে আসলেও পরবর্তীতে অনেক আস্তে আস্তে চেঞ্জ হয়। তো এই জন্য আমরা আসলে থ্রেশহোল্ড দিয়ে রাখি। বাট আপাতত আমরা আমাদের ভ্যালু যেহেতু কম, সো আমরা ডিরেক্ট সেন্ট্রয়েডটাই আবার পেয়ে যাব। তো যেমন দেখেন এই আইটারেশনে আমরা আবার ক্যালকুলেট করেছি। এই ক্যালকুলেট করার পরে আমাদের সেন্ট্রয়েডস গুলো আসলো 3, 5 এবং 5.57। অর্থাৎ দেখেন লাস্ট আইটারেশন এবং কারেন্ট আইটারেশন দুইটাতে কি সেম পয়েন্টস আসছে। কাজে আমি বুঝতে পারতেছি যে আমার মেইন ক্লাস্টার গুলার কনভার্জেন্স পয়েন্ট হলো এটাই। সো আমরা আর নেক্সট আইটারেশনে যাব না, আমরা তখনই থেমে যাব যখন আমাদের দেখবো যে দুইবার দুই আইটারেশনে টু ডিফারেন্ট আইটারেশন gives the same centroids, তখন আমরা আসলে থেমে যাব। তো এই ক্ষেত্রে আমরা থেমে যাব। আচ্ছা, এখন কি, এখন তো আমাদের হিসাব নিকাশ হয়ে গেছে, আমাদের সেন্ট্রয়েডস আমরা পেয়ে গেছি। সেন্ট্রয়েডস সিলেক্ট করে বা সেন্ট্রয়েডস গুলোকে গুলার ক্যালকুলেট করার মূল রিজন কি? মূল রিজন হলো নতুন কোনো একটা ডাটা পয়েন্টস আসবে, তখন সেই ডাটা পয়েন্টসটা কোন ক্লাসে বিলং করে সেটা আমরা খুঁজে বের করবো। সো লেটস সে 27 নামে একটা পয়েন্ট আসলো। এই পয়েন্টটা তো আগে আমরা দেখিনি, আমাদের ট্রেনিং এ ছিল না। সো আমরা প্রেডিক্ট করবো এখন এটা আসলে কোন সেন্ট্রয়েডস এ বিলং করবে। তো দেখি 27 এর থেকে C1 এর ডিস্টেন্স এটা, এবং C2 এর ডিস্টেন্স 3.5। তাহলে কোনটা কম? 2.23 অবভিয়াসলি কম, কাজে কি এটা C1 ক্লাসে বিলং করবে। সো এটার আউটপুট লেভেল হবে বা ক্লাস্টার হবে আর কি C1 ক্লাস্টার। হোপফুলি এতটুকু পর্যন্ত বোঝা গেছে। আচ্ছা, তো এখন আমরা আসলে এই কে মিনস ক্লাস্টারিং অ্যালগরিদমটার কোন জায়গাটায় ইমপ্রুভমেন্ট আনতে পারি সেটা একটু যদি খেয়াল রাখার চেষ্টা করি। আমাদের আসলে তিনটা অ্যালগরিদমের তিনটা স্টেপ ছিল। একটা স্টেপ ছিল যে র্যান্ডমলি কে সেন্ট্রয়েড সিলেক্ট করা, সেকেন্ড স্টেপ ছিল যে গ্রুপগুলোকে ক্লোজেস্ট সেন্ট্রয়েডে অ্যাসাইন করা, দেন থার্ড স্টেপ ছিল রিক্যালকুলেট দ্য সেন্ট্রয়েড পজিশন, অর্থাৎ অ্যাভারেজ নিব। এখন আমরা দেখতেছি যে আমরা সেকেন্ড পয়েন্ট আর থার্ড পয়েন্টে কোনো ইমপ্রুভমেন্ট আনতে পারতেছি না। বাট আমরা চাইলে এই র্যান্ডমলি কে সেন্ট্রয়েড সিলেক্ট না করে আমরা যদি সেটা একটু স্মার্টলি করতাম, তাহলে আমাদের একটু ইমপ্রুভমেন্ট আনা যেত। সো স্মার্টলি কিভাবে সিলেক্ট করব? আমি যদি র্যান্ডমলি সিলেক্ট না করে এমন পয়েন্টস গুলাকে সিলেক্ট করি যারা ফার্থেস্ট অ্যাপার্ট, অর্থাৎ যেই পয়েন্টস গুলা নিজেরা অনেক দূরবর্তীতে আছে, তাদেরকেই যদি সিলেক্ট করি তাহলে আমার জন্য কি একটু ইমপ্রুভমেন্ট আসে। তো এইটাই লেখা আছে। যেমন এই এক্সাম্পলের জন্য এইটা ছিল ডিসটেন্স ম্যাট্রিক্স, প্রত্যেকটা পয়েন্ট থেকে প্রত্যেকটা পয়েন্টের দূরত্ব। তো এখানে আমি দেখতেছি যে ফার্থেস্ট অ্যাপার্ট পয়েন্ট হলো 3, 4 এবং 6, 7। কাজে আমরা যদি এই দুটা পয়েন্টকে সিলেক্ট করতাম তাহলে হয়তো আমাদের আইটারেশন কম প্রয়োজন হতো, মানে একটু স্লাইট ইমপ্রুভমেন্ট আসতো। সো হোপফুলি এটা বোঝা গেল। আচ্ছা, দেন আসি আমরা আমাদের কি যে কে এর ভ্যালু তো আমাদের দেওয়া থাকবে, বাট এখন অপটিমাল কে আমরা যখন প্র্যাকটিক্যাল লাইফে যাব তখন তো আমাদের কে এর ভ্যালু নিজেদের বের করতে হবে। তো আমরা তখন কিভাবে বুঝবো যে কে এর অপটিমাম ভ্যালু আসলে কোনটা? তো সেটা বোঝার জন্য আমাদের একটা WCSS দিয়ে আমরা আসলে অ্যালগো মেথডটা যদি অ্যাপ্লাই করি তাহলে আমরা অপটিমাম কে এর ভ্যালুটা পেতে পারি। WCSS কি? WCSS হলো উইদিন ক্লাস্টার সাম অফ স্কোয়ারস। অর্থাৎ ধরেন এই তিনটা ক্লাস্টার আছে, এই ক্লাস্টারের মধ্যে এগুলা ডাটা পয়েন্টস আছে, সেই ডাটা পয়েন্টস গুলোর মধ্যে যে দূরত্ব, এই দূরত্বগুলো স্কোয়ার নিব, স্কোয়ার নিয়ে সাম করব। সিমিলারলি এই সেন্ট্রয়েড থেকে এই ডিস্টেন্স গুলার নিব, নিয়ে স্কোয়ার করে সাম করব। তো এখানে কি তিনটা আসবে,
যতগুলো ক্লাস্টার ততগুলো ক্লাস্টারের জন্য আলাদা আলাদা আসবে। তো আসার পরে তারপর আমরা দেখবো যে কে এর ভ্যালু 1 নিলে কত আসে, কে এর ভ্যালু 2 নিলে কত আসে, দেন কে এর ভ্যালু 3 নিলে কত আসে, এবং সেটাকে আমরা একটা গ্রাফে প্লট করার চেষ্টা করব। তারপর দেখবো যে গ্রাফটা আসলে অনেক প্রথম দিকে অনেক অনেক ভালোভাবে ডিক্রিজ করলেও একটা পয়েন্ট গিয়ে আচ্ছা, তো গ্রাফে যদি প্লট করার পরে আমরা দেখবো যে প্রথম দিকে অনেক এক্সপোনেনশিয়ালি ড্রপ করলেও একটা সার্টেন পিরিয়ড পর এই ড্রপের পরিমাণটা অনেক কমতে থাকে। সো আমরা যে পয়েন্টে দেখবো যে এই সিগনিফিকেন্টলি কমার থেকে কমেই যায়, অর্থাৎ হলো গিয়ে যে আমার ডিক্রিজিং অ্যামাউন্টটা কমে গেছে, সেই পয়েন্টকে আমরা ধরবো যে অপটিমাম কে এর ভ্যালু। এই যে এই শেপটা অনেকটা অ্যালবোর মতো দেখতে, তো এই জন্য এটাকে অ্যালবো মেথড বলা হয়ে থাকে। হোপফুলি আজকের এই ভিডিওতে আমরা কিছু শিখতে পেরেছি। ধন্যবাদ।